আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.3-এর 16 নং থেকে শুরু করব। দেখো 16 নংয়ে কি বলা আছে। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, 15 নংয়ের মতোই। ওইখানে শুধু ব্যক্তি আর এখানে নল, ঠিক আছে। ওইখানে এখানে যদি বলা হয় দুটি ব্যক্তি, প্রথম ব্যক্তি এত ঘন্টায় কাজটা করতে পারে, দ্বিতীয় ব্যক্তি এত ঘন্টায়, তারপরে হচ্ছে দুইজন ব্যক্তি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিন লাগবে বা কত ঘন্টা লাগবে, সেম, ঠিক আছে। একটু শুধু এখানে প্রশ্নটার ধরন আলাদা। তাহলে দেখো, আমরা প্রথমে এই যে প্রথম নল এবং দ্বিতীয় নল, দুইটা নলকে প্রথম ও দ্বিতীয় নল ধরে নিব এবং বলা আছে এখানে। তো প্রথম নল 12 ঘন্টা, দ্বিতীয় নল হচ্ছে 18 ঘন্টা, ঠিক আছে। 18 ঘন্টায় পূর্ণ হয়। এখন আমরা এখানে 1 ঘন্টারটা বের করব, যে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হয়, ঠিক আছে। তারপর অংশটাকে আগে রাখবো, ঘন্টাটা পরে রাখবো, তাহলেই বের হয়ে যাবে যে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়। দেখো, আমরা অঙ্কটি এখানে সমাধান করছি। আমরা প্রথমে লিখব যে প্রথম নল দ্বারা, দেখো প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দেখো, প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দেখো, প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় সম্পূর্ণ, মানে এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি 12 ঘন্টায় পূর্ণ হয়, এক অংশ, ঠিক আছে। সুতরাং আমরা 1 ঘন্টার বের করব, যে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দেখো, এখানে হয় বানানটা মনে ছিল না। 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ, ঠিক আছে। সুতরাং 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে কত? অবশ্যই কম পূর্ণ হবে, তাই না? তাহলে ভাগ হবে 12 ভাগের, এই যে 12 এখানে উপরে আছে, নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে 12 ভাগের 1 অংশ। এই আমরা প্রথম নলেরটা বের করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় নল দ্বারা, এই যে দেখো দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। আমরা লিখব দ্বিতীয় নল দ্বারা। দেখো, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায়, দেখো দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ মানে দ্বিতীয় নল একটু মানে হয়তো একটু চিকন, তাই ঘন্টা বেশি লাগছে, হ্যাঁ। তো দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ, মানে এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চা। সুতরাং তাহলে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, কম অংশ পূর্ণ হবে, মানে সম্পূর্ণ হবে না, তাহলে ভাগ হবে 18 ভাগের 1 অংশ, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যে নল দুটি একসাথে খুলে দিলে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। এটা আমরা লিখতে পারি। এই যেখানে বলছে যে দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে। যেহেতু একসাথে খোলার কথা আসতেছে, তাহলে একসাথে 1 ঘন্টায় পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে, মানে কত অংশ ভরবে 1 ঘন্টায়, সেটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে দেখো, নল দুটি একসাথে খুলে দিলে, হ্যাঁ, নল দুটি একসাথে খুলে দিলে 1 ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ হয়। দেখো, 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় দেখো, নল দুটি একসাথে খুলে দিলে 1 ঘন্টায়, আমরা জানি প্রথম নল দ্বারা 12 ঘন্টা লাগে পূর্ণ হতে এবং দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টা লাগে। এখন 1 ঘন্টায় প্রথম নল 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হয় সেটা বের করছি। এখন একসাথে দুইটা নল একসাথে যদি খুলে দেই, তাহলে 1 ঘন্টা চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। তাহলে এই যে 1 ঘন্টা এখানে পেয়েছি 12 ভাগের 1 অংশ, এখানে পেয়েছি 18 ভাগের 1 অংশ, দুটাকে আমরা যোগ করে দিব, ঠিক আছে। এই যে 12 ভাগের 1 অংশ যোগ 18 ভাগের 1 অংশ, এত অংশ সমান, দেখো 12 এবং 18 এর লসাগু কত? 12 এবং 18 এর লসাগু হচ্ছে
এমন একটি সংখ্যা যেই সংখ্যাকে 12 দিয়েও ভাগ যাবে 18 দিয়েও ভাগ যাবে, সেটা হচ্ছে 36। 3 12 36, 18 2 36। তোমরা হচ্ছে এল আকৃতি দিয়ে ইউক্লিডীয় পদ্ধতি করে নিতে পারবা। তো লসাগু তো তোমরা পারো, তাই আমি বোঝাচ্ছি না, আমরা তো এইভাবে করে নিবা। দেখো বুঝিয়ে দিই, 18 আর 12 আগে পরে দিলে সমস্যা নেই। 2 9 18, 2 6 12। তারপর আমরা নিব আবার 2 দ্বারা যায়, 9 যাচ্ছে না, তাই 9ই থাকবে। 2 3 6। এখন দেখো 3 দিয়ে নিতে হবে, 3 3 9, 3 1 3। আর নিতে হবে না, কারণ 3 তো একটাই এবং মৌলিক সংখ্যা। 3 3 9, 9 2 18, 18 2 36। এ হচ্ছে 36 হচ্ছে লসাগু। এখন এইটুকুর কাজ আমরা লব বসাবো। তাহলে 12 দিয়ে 36কে ভাগ করবো। 3 12 36, 3 1 3 যোগ 18 2 36, 2 1 2, অর্থাৎ 18 দিয়ে এটাকে ভাগ করলে 2 থাকবে ভাগফল, ওই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়। একইভাবে এটাও, হ্যাঁ, এত অংশ সমান হচ্ছে 36 ভাগের 5 অংশ। এখন এই 36 ভাগের 5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। সুতরাং মানে একটা চৌবাচ্চার 36 ভাগের 5 অংশ 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটা তো অংশ, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ। আমাদেরকে বলছে যে খালি চৌবাচ্চাটি মানে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, ঘন্টা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা ঘন্টা শেষে লিখবো, এটাকে আগে লিখবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি যে দেখো যে সুতরাং 36 ভাগের 5 অংশ পূর্ণ হয়, 5 অংশ চৌবাচ্চা পূর্ণ হয়, বা 36 ভাগের 5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। কি পূর্ণ হয়? চৌবাচ্চা লিখলাম না, হ্যাঁ। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। এখন দেখো 36 ভাগের 5 অংশ বড় না 1 বড়? অবশ্যই 1 বড়। 1 হচ্ছে সম্পূর্ণ অংশ। তো বড় হলে কি, যদি আমাদের হচ্ছে 36 ভাগের 5 অংশ যদি 1 ঘন্টা লাগে, তাহলে 1 অংশ অবশ্যই বেশি লাগবে, আর বেশি লাগলে গুণ করতে হয়, তাই না? কিন্তু এইখানে যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ হলে ভাগ করতে হয়। তাহলে 1 ভাগ এই যে 36 ভাগের 5 ঘন্টা, ঠিক আছে, সমান। এখন আমরা কি করব, এই যে ভাগ আছে এটাকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে হর লব হয়ে যাবে, আর লবটা হর হয়ে যাবে এত ঘন্টায়। সমান হচ্ছে দেখো 36 একে 36, নিচে হচ্ছে 5। এখন এটা তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, তাই না? তাই আমরা এটাকে 36কে 5 দ্বারা ভাগ করব। এই দেখো আমরা ভাগটা এখানেই দেখাচ্ছি। 5 6 30, 5 7 35। দেখো 5 7 35, নিচে থাকবে 1। তাহলে কি হবে? সুতরাং সমান 7 সমস্ত 5 ভাগের 1। ঠিক আছে, 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টা। এখানে কি বলছে যে দুটি নল একসাথে খুলে দিলে, দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টায়। ঠিক আছে, এটাই হলো উত্তর। তো তোমরা এখানে লিখে দিতে পারো যে সুতরাং খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে এত ঘন্টায়, উত্তর এত ঘন্টা। ঠিক আছে, আমি এখানে উত্তর দিয়ে দিলাম। আশা করি তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আমরা 17 নং প্রশ্নটির সমাধান করব। দেখো আমাদেরকে 17 নং কি বলেছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। কয় ঘন্টায়? 4 ঘন্টায় 36 কিলোমিটার। স্রোতের অনুকূলে, স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তোমাদেরকে একটু বুঝিয়ে নেই। স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা সেদিকেই যাচ্ছে। ধরো এখান থেকে স্রোতটা এদিকে যাচ্ছে, তাহলে এখান থেকে নৌকাটাও এদিকে যাচ্ছে। এখন নৌকার বেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার থাকে আর স্রোতের বেগ যদি ঘন্টায় 3 কিলোমিটার থাকে, তাহলে নৌকাটি ঘন্টায় কত যেতে পারবে জানো? 5 আর 3 8 কিলোমিটার যেতে পারবে। অর্থাৎ নৌকা স্থির পানিতে, নৌকাটা যদি স্থির থাকে পুকুরের পানির মতো অথবা বিলের পানির মতো যদি স্থির থাকে, তাহলে নৌকাটা ধরো 5 কিলোমিটার যায় 1 ঘন্টায়। হ্যাঁ, 1 ঘন্টায় যেহেতু 5 কিলোমিটার যায়, এখন ওই নৌকাটিকে যদি আমরা স্রোতের অনুকূলে দেই, মানে ধরো নদীতে স্রোত আছে, তো স্রোতের বেগ হলো ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে স্রোত তাকে 1 ঘন্টায় 3 কিলোমিটার নিয়ে যাবে এমনিতেই। আরও নৌকার বেগ ছিল 5 কিলোমিটার ঘন্টায়, এই হলো ঘন্টায় 8 কিলোমিটার সে যেতে পারবে। ঠিক আছে, তো আমাদেরকে বলছে যে স্থির পানিতে নৌকার বেগ কত। তাহলে আমরা কি বের করব? আমরা হচ্ছে বের করব স্থির পানিতে নৌকার বেগ। প্রথমে আমরা প্রতি ঘন্টায় অনুকূলে নৌকাটির বেগ কত সেটা বের করব। তো সেখান থেকে প্রতি ঘন্টা, আবার এখানে বলছে 1 ঘন্টায়, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 3 কিলোমিটার স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগটা আমরা বাদ দেব, তাহলেই স্থির পানিতে নৌকার বেগ বের হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব যে দেখো স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায়। স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। যেহেতু আমরা আমাদেরকে বলছে যে ব্যাগ বের করতে, ব্যাগ তো হয় ঘন্টায় অথবা মিনিটে বা সেকেন্ডে, যেহেতু এখানে ঘন্টা দেওয়া আছে ঘন্টায় হবে। ঘন্টা মানে পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় কতটুকু যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখব স্রোতের অনুকূলে। দেখো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায়। হ্যাঁ, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায়। কি যায়? নৌকা লিখলাম না আমরা। হ্যাঁ, 4 ঘন্টায় যায়। স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। 36 কিলোমিটার স্রোতের অনুকূলে, অথবা লিখে নিতে পারো একটি নৌকা। ঠিক আছে, 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় যায়, অবশ্যই 1 ঘন্টায় কম যাবে, তাহলে ভাগ 36 ভাগ হচ্ছে 4, এত কিলোমিটার। 4 নং 36 সমান হচ্ছে 9 কিলোমিটার। 9 কিলোমিটার। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে যে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। এটা আমরা লিখে নিব। দেওয়া আছে এই দেখো স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, বা স্রোতের দেওয়া আছে প্রতি ঘন্টায় স্রোতের বেগ, এভাবে লিখতে পারবা। প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায়। ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে। স্রোতের বেগ, স্রোতের বেগ 3 কিলোমিটার। এটা দেখো এই যে প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, এই স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। বুঝতে পারছো? এখন দেখো আমরা এখানে একটা সূত্রও করতে পারি। এখন এই যে দেখো, এটা হলো স্রোতের অনুকূলে নৌকাটি কত যায়? 9 কিলোমিটার যায়। এখন অর্থাৎ স্রোত যে দিকে যাচ্ছে নৌকাটা ঠিক সেদিকেই যাচ্ছে। এখন যেই দিকে নৌকাটা যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। এভাবে 1 ঘন্টায় নৌকাটি যায় 9 কিলোমিটার। এটাই তার নৌকার গতিবেগ। ঠিক আছে, এখন এটা কিন্তু স্থির পানিতে নৌকার গতিবেগ না, স্রোতের অনুকূলে, মানে স্রোত সহ নৌকার গতিবেগ। অর্থাৎ নৌকাও যাচ্ছে, নৌকার একটা গতিবেগ ছিল এবং স্রোতের গতিবেগ, দুইটা মিলে 9 কিলোমিটার হয়েছে। এখন 1 ঘন্টায় আবার স্রোতের বেগ 3 কিলোমিটার, তাহলে এখানে 3 কিলোমিটার যোগ করা আছে না? যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতে নৌকাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আবার নৌকার যে শক্তি ছিল সেটা দিয়েও যাচ্ছে, তো উভয়ে মিলে 9 কিলোমিটার যায় 1 ঘন্টায়। কিন্তু এইখানে নৌকার স্রোতের বেগ আছে 3 কিলোমিটার। তাহলে এই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা যেহেতু 9 যায়, আর এখানে যায় হচ্ছে 3 কিলোমিটার স্রোত, তাহলে 9 থেকে আমরা 3 কিলোমিটার স্রোতের বেগ বাদ দিলে আমরা স্থির পানিতে কি পাবো? এই যে স্থির পানিতে নৌকার বেগ পাবো। অর্থাৎ স্থির পানি, পুকুরের পানি স্থির, এই পানিতে নৌকার বেগ পাবো 6 কিলোমিটার। ঠিক আছে, এখন আসো 6 কিলোমিটার যদি নৌকার বেগ হয়, মানে স্থির পানিতে যদি স্রোতের বেগ আরও থাকে 3 কিলোমিটার, তাহলে 6 আর 3 মিলে নৌকাটি 1 ঘন্টায় যাবে 9 কিলোমিটার। বুঝতে পারছো? তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং কি লিখবো? স্থির পানিতে নৌকার বেগ। ঠিক আছে, লেখো স্থির পানিতে নৌকার বেগ। স্থির পানিতে নৌকার বেগ সমান হচ্ছে, আমরা পুরো সূত্রটা কিন্তু লিখতে পারি, যে স্রোতের অনুকূলে নৌকার বেগ লিখে দেই। স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে শুধু বেগ লিখলাম, স্রোতের অনুকূলে বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ, মাইনাস হচ্ছে স্রোতের বেগ, তাহলে বের হবে স্থির পানিতে নৌকার বেগ। ঠিক আছে, দেখো স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। বুঝতে পারছো? স্রোতের অনুকূলে কার বেগ? স্রোতের অনুকূলে বেগ বলতে স্রোতের অনুকূলে নৌকার বেগ, পরে মাইনাস হচ্ছে স্রোতের বেগ। এই দেখো স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 9 কিলোমিটার, এখান থেকে মাইনাস করবো আমরা স্রোতের বেগ। স্রোতের বেগ 3 কিলোমিটার, তো সমান সমান কত? 6 কিলোমিটার। 6 কিলোমিটার, এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখন আমরা 18 নং অঙ্কটি সমাধান করব। 18 নংয়ে বলা আছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ, সেম এটার মতো। ঠিক আছে, তাই এই ভিডিওতে তোমাদেরকে করে দিচ্ছি। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায়
9 কিলোমিটার হলে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় কত? গতিবেগ জিনিসটা হচ্ছে ঘন্টায় হতে পারে, মিনিটে হতে পারে, সেকেন্ডে হতে পারে। যখন ঘন্টায় দিবে তখন ঘন্টায় মানে প্রতি 1 ঘন্টায় কতটুকু যায়, যখন তোমার মিনিট থাকবে তার মানে প্রতি মিনিটে কতটুকু যায় ওটাই গতিবেগ, যখন সেকেন্ড থাকবে সেকেন্ডে কতটুকু যায় মানে 1 সেকেন্ডে, ওটাই হলো গতিবেগ। ঠিক আছে? দেখো স্রোতের প্রতিকূলে, অর্থাৎ প্রতিকূলে বুঝো স্রোতটা এখান থেকে এদিকে যাচ্ছে, ধরো এদিকে যাচ্ছে, হ্যাঁ স্রোতটা এদিকে যাচ্ছে, এখন নৌকাটা ওদিক থেকে এদিকে আসতেছে। এখন বলো স্রোতের বেগ যদি 5 কিলোমিটার হয় আর স্থির পানিতে যদি নৌকা 1 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে, স্থির পানিতেই নৌকাটি 10 কিলোমিটার যেতে পারে, ঠিক আছে? এখন নৌকাটি ওদিক থেকে আসতেছে, সে স্থির পানিতে 10 কিলোমিটার আসতে পারে। এখন স্রোতের গতিবেগ হলো ঘন্টায় 2 কিলোমিটার, মানে এইদিকে যাচ্ছে 2 কিলোমিটার বেগে স্রোত, তাহলে কিন্তু নৌকাটি 1 ঘন্টায় 10 কিলোমিটার আসতে পারবে না, কারণ হচ্ছে যে স্রোত তাকে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার পিছনে নিয়ে যাবে, ঠিক আছে? তার মানে তার গতিবেগ হবে 8 কিলোমিটার ঘন্টায়, ঠিক আছে? তাহলে দেখো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন আমরা 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করে সেটা আগে বের করে নেব, তারপরে অন্য কথা। আগে আমরা দেখি 1 ঘন্টায় কতটুকু প্রতিকূলে যায়, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে স্রোতের প্রতিকূলে, দেখো স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে জাহাজটি, বা আমরা শুধু লিখব 11 ঘন্টায়, জাহাজ লিখলাম না, জাহাজ তো দেওয়া আছে, ঠিক আছে? 11 ঘন্টায় যায়, 11 ঘন্টায় যায় লিখলাম কত? 77 কিলোমিটার, 77 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় যায়, কম যাবে তাই না, কম হলে ভাগ, তাহলে 77কে আমরা 11 দিয়ে ভাগ করবো, 7 11 77 কিলোমিটার সমান হচ্ছে 7 কিলোমিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যে স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, মানে গতিবেগ হচ্ছে প্রতি 1 ঘন্টায় জাহাজটি 7 কিলোমিটার যেতে পারে, ঠিক আছে? এখন আমাদের এখানে দেওয়া আছে যে স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার দেওয়া আছে, দেখো দেওয়া আছে স্থির পানিতে, স্থির পানিতে জাহাজের গতিবেগ, স্থির পানিতে জাহাজের গতিবেগ কত? 9 কিলোমিটার, হ্যাঁ স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার। এখন দেখো স্থির মানে পানি স্থির আছে, জাহাজটি 1 ঘন্টায়, গতিবেগ বলতে প্রতি ঘন্টায় বোঝানো হচ্ছে, হ্যাঁ দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ, এখানে প্রতি ঘন্টায় লিখে দিই, হ্যাঁ প্রতি ঘন্টায়। দেখো দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার, মানে প্রতি 1 ঘন্টায় জাহাজের গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার। এখন সে স্থির পানিতে 9 কিলোমিটার যেতে পারে, এখন আর প্রতিকূলে সে 7 কিলোমিটার আসতে পারে, তাহলে স্থির পানিতে যে জাহাজটা 9 কিলোমিটার যেতে পারে, প্রতিকূলে সেই জাহাজটা 7 কিলোমিটার যায় কেন? এই যে এখানে বুঝাইলাম, ধরো এখানে স্থির, জাহাজটি এদিকে যাচ্ছে, জাহাজটি এদিকে যাচ্ছে স্থির পানিতে, ঘন্টায় কত? 9 কিলোমিটার গতিবেগে। এখন স্রোত হচ্ছে ওদিক থেকে এদিকে আসতেছে, উল্টা দিকে স্রোত, মানে স্রোত এদিকে আসতেছে, জাহাজটা এদিকে যাচ্ছে। এখন স্রোতের গতিবেগ কত আমরা কিভাবে বের করব? স্রোতের গতিবেগ কিন্তু এখানে বের করতে বলছে যে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত। যেহেতু স্থির পানিতে 9 কিলোমিটার জাহাজটি যেতে পারে, এখন সে প্রতিকূলে মানে স্রোত এদিকে আসতেছে, সে ওইদিকে যাচ্ছে, প্রতিকূলে সে 7 কিলোমিটার যেতে পারছে, তার তো 9 কিলোমিটার যাওয়ার কথা, তাই না? এখন সে যাচ্ছে 7 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার সে প্রতি ঘন্টায় পিছনে পড়তেছে, মানে 2 কিলোমিটার যেতে পারতেছে না। এটা কেন? কারণ 2 কিলোমিটার বেগে স্রোতটা এদিকে আসতেছে, বুঝতে পারছো? মানে নৌকাটা এদিকে যাচ্ছে আর স্রোতটা ধরো ওদিক থেকে এদিকে আসতেছে। এখন সে স্থির পানিতে এদিকে গেলে 9 কিলোমিটার যেতে পারবে, কিন্তু সে তো 9 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু স্রোত তাকে ধাক্কায়া ওই দিক থেকে, স্রোত যেহেতু এদিকে আসতেছে ধাক্কায়া নিয়ে আসতেছে, এই কারণে সে 7 কিলোমিটার আসতে পারতেছে। তাহলে সে 2 কিলোমিটার কি কম আসতে পারতেছে, কেন? এই যে স্রোতের বেগ 2 কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে সুতরাং, আমরা একটু সূত্র দিয়ে লিখি, হ্যাঁ দেখো আমরা লিখবো যে সুতরাং স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ সমান আমরা লিখব এই যে স্থির পানিতে, হ্যাঁ
স্থির পানিতে জাহাজের বেগ, স্থির পানিতে জাহাজের বেগ মাইনাস হলো স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, মাইনাস কি করব, স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, এখন শুধু মানটা বসায় দাও। এই যে স্থির পানিতে জাহাজের বেগ ছিল 9 কিলোমিটার, দেওয়া আছে 9 বসাও, মাইনাস স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, প্রতিকূলে কত, জাহাজটি আসতেছে 7 কিলোমিটার। এখন 2 কিলোমিটার পিছনে পড়তেছে, কারণ হচ্ছে এই যে 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে, 2 কিলোমিটার হচ্ছে স্রোতের বেগ, উত্তর 2 কিলোমিটার। এই হলো স্রোতের বেগ 2 কিলোমিটার, ঠিক আছে। এখন ধরো স্থির পানিতে যদি জাহাজটি 7 কিলোমিটার যায়, তাহলে স্রোতের অনুকূলে, মানে স্রোত এদিকে যাচ্ছে, জাহাজটি ওইদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্থির পানিতে যদি জাহাজটি 7 কিলোমিটার যেতে পারে আর স্রোতের বেগ যদি 2 কিলোমিটার থাকে, তাহলে জাহাজটি ওই 7 আর যোগ 9, মানে সে 7 কিলোমিটার বেগে যাচ্ছে, তাকে ধাক্কায়া এই স্রোত আরও 2 কিলোমিটার নিয়ে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় সে 9 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে 9 কিলোমিটার এইভাবে করতে হয়, এটা তোমাদেরকে বোঝালাম, কিন্তু এটার সাথে কোনো মিল নেই, ঠিক আছে। তাহলে এই যে স্রোতের প্রতিকূলে, মানে স্রোত যাচ্ছে এদিকে, নৌকা আসতেছে এইদিকে, বা স্রোত এদিকে, নৌকা ওইদিকে, এইভাবে 7 কিলোমিটার নৌকাটি যাচ্ছে। আর স্থির পানিতে ওই নৌকাটি বা জাহাজটি 9 কিলোমিটার যেতে পারে, তাহলে সে 2 কিলোমিটার কম যাচ্ছে, কেন, এই 2 কিলোমিটার হচ্ছে স্রোতের বেগ। তো আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।